স্বাগতম ডগস ফ্লাইটে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গল্প যেটা শুনলে রাতের অন্ধকারে একা থাকতে সাহস পাবে না। গল্পের নাম ১৯ নম্বর ঘর। লিখেছেন অয়ন কর্মকার। একটা ঘর, সব সময় তালাবন্ধ, কিন্তু রাতে সেই ঘরের নিচ দিয়ে আলো আসে, আর ভেতরে যা আছে সেটা দেখলে তুমি আর ঘুমাতে পারবে না। তাহলে শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে, যেখানে পিচ ঢালা পথটা হঠাৎই কাঁচা মাটির বুকে মিলিয়ে গেছে, সেখানেই দাঁড়িয়েছিল মেসবাড়িটা। ৩ তলা পুরনো দালান, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, যেন পুরনো চামড়া ঝুলে আছে। সন্ধ্যা নামলে ঝিঝির একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ সেখানে ছিল না। আমি, আদিত্য, ১৯ বছরের এক নতুন ছাত্র, এই নিস্তব্ধতার মধ্যে নিজেকে খুঁজে পেলাম। আমার কাঁধে ঝোলানো ব্যাগটা আর হাতে ধরা ট্রাঙ্কটা যেন এই বাড়ির মতোই ভারী লাগছিল। কালিদা, মেসের কেয়ারটেকার, দরজার চৌকাঠ পার হয়ে ভেতরে পা রাখতেই কাঠের সিঁড়িটা মচমচ করে উঠল। তার শরীরটা সামনের দিকে কিছুটা ঝুঁকে, চুলগুলো পাতলা হয়ে এসেছে, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। একটা হলদেটে বাল্বের আবছা আলোয় সিঁড়ির ধাপগুলো অস্পষ্ট দেখালো। এই ঘরটা তোর। কালিদা তার মোটা আঙুলটা দিয়ে একটা দরজার দিকে ইশারা করল। দোতলায়, একদম শেষ মাথায়। ১৯ নম্বর ঘরটা সবসময় তালাবন্ধ থাকে, ওদিকে যাস না। আমার চোখ আপনা আপনি দোতলার করিডোরের শেষ প্রান্তের দিকে চলে গেল। একটা কালচে কাঠের দরজা, তার ওপর ধুলোর পুরু আস্তরণ, যেন বহু বছর ধরে কেউ ওটা খোলেনি। একটা চাপা কৌতূহল আমার ভেতরে দানা বাঁধল। ও ঘরে কি আছে কালিদা? আমার গলাটা নিজের অজান্তেই নিচু হয়ে গেল। কালিদা আমার দিকে তাকালো না, তার দৃষ্টি শূন্যে স্থির। কিছু না, পুরনো জিনিসপত্র। তার কণ্ঠস্বরে এমন একটা কাঠিন্য ছিল যে আর প্রশ্ন করার সাহস পেলাম না। আমার ঘরটা ছোট, সাধারণ। একটা তক্তপোষ, একটা টেবিল আর একটা চেয়ার। জানালার বাইরে তাকালে শুধু অন্ধকার আর দূরে টিমটিমে আলোর বিন্দু। প্রথম রাতটা আমার কাটল নতুন পরিবেশের অস্বস্তি আর ১৯ নম্বর ঘরের রহস্যের চিন্তায়। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পায়ের শব্দ, ধীর ভারী পদক্ষেপ, যেন কেউ করিডর ধরে হেঁটে বেড়াচ্ছে। শব্দটা ১৯ নম্বর ঘরের সামনে গিয়ে থামল, তারপর আবার ফিরে এলো। আমি বিছানায় উঠে বসলাম। আমার বুক ধুকপুক করছিল। কে হতে পারে? কালিদা? কিন্তু তার হাঁটার শব্দ তো এমন নয়। পরদিন সকালে মেসের অন্য ২ সদস্যের সঙ্গে পরিচয় হল। রাহুল দা, আমার থেকে কয়েক বছরের বড়, ৩য় বর্ষের ছাত্র। তার মুখে সব সময় হাসি লেগে থাকত। তার চোখ দুটো যেন সব সময়ই কৌতুক খুঁজছে। আদিত্য, তাই না? নতুন এসেছিস? রাহুল দা আমার কাঁধে হাত রাখল। তার হাতের স্পর্শটা অদ্ভুত উষ্ণ ছিল। কোনো চিন্তা করিস না, এখানে আমরা সবাই পরিবারের মতো। কোনো সমস্যা হলে আমাকে বলবি। তার হাসিটা সংক্রামক ছিল। তার পাশে সুমন, আমারই বয়সী, চুপচাপ স্বভাবের। তার চোখ দুটো কেমন যেন ক্লান্ত দেখাচ্ছিল। কাল রাতে ঘুমিয়েছিলি? সুমন ফিস ফিস করে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। না, পায়ের শব্দ শুনছিলাম। সুমন আমার দিকে তাকাল। তার চোখে একটা অজানা ভয়। ১৯ নম্বর ঘর থেকে আসে, প্রায়ই আসে, আলোও দেখা যায়। আমার কৌতূহল আরও বাড়ল। রাহুল দা তখন হাসতে হাসতে আমাদের দিকে এগিয়ে এলো। কি রে, কি ফিসফিস করছিস তোরা?
রাহুলদা চোখ টিপল। ভূততুতের গল্প করছিস নাকি? এই সব পুরনো বাড়িতে এমন গল্প থাকবেই, কান দিবি না। রাহুলদার কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু সুমনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলল না। দিনগুলো কাটতে লাগলো। ক্লাস, পড়াশোনা আর মেসের জীবন। রাহুলদা সত্যিই খুব ভালো ছিল। সে আমাকে অনেক সাহায্য করত, পড়াশোনার টিপস দিত, এমনকি মাঝে মাঝে ক্যান্টিনে চাও খাওয়াতো। তার হাসি খুশি স্বভাবটা মেসের চাপা পরিবেশটাকে কিছুটা হালকা রাখত। কিন্তু রাতের বেলা সেই পায়ের শব্দ আর ১৯ নম্বর ঘরের রহস্যটা আমার পিছু ছাড়ত না। একদিন অমাবস্যার রাত, বাইরে ঝোড়ো বাতাস বইছে, গাছের ডালপালা জানালার কাছে আছড়ে পড়ছে, বিদ্যুতের তারগুলো দুলছে, আর তার সঙ্গে দুলছে আমার মনের ভয়। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ একটা শব্দ, তালা খোলার শব্দ, ধাতব খট খট। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ১৯ নম্বর ঘরের তালা! আমি বিছানা থেকে নামলাম। আমার পা কাঁপছিল, কিন্তু একটা অদম্য কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই দিকে। করিডরটা অন্ধকারে ডুবে আছে, শুধু ১৯ নম্বর ঘরের নিচ দিয়ে একটা আবছা আলো বেরিয়ে আসছে। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। দরজার পাল্লাটা সামান্য খোলা, ভেতরে একটা মিটমিটে আলো জ্বলছে। আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। ঘরের ভেতরে একটা পুরনো কাঠের চেয়ার, তার ওপর একজন বসে আছে। একটা মেয়ে, তার মুখটা কাপড়ে ঢাকা, কিন্তু চোখ দুটো সেলাই করা, ঠোঁট দুটোও সেলাই করা, সুতো দিয়ে শক্ত করে বাঁধা। তার হাতে একটা ভাঁজ করা কাগজ। সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও তার চোখ দুটো সেলাই করা। আমি ভয়ে জমে গেলাম। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। মেয়েটা নড়ল না, শুধু তার হাতের কাগজটা আমার দিকে এগিয়ে দিল। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি কাগজটা নিলাম। আবছা আলোয় অক্ষরগুলো স্পষ্ট দেখা গেল। তুমি এলে, এখন আর যেতে পারবে না। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। আমি এক পা পিছিয়ে এলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এ কি দেখছি আমি? এ তো কোনো স্বপ্ন নয়। পরদিন সকালে আমি কালিদার কাছে ছুটে গেলাম। আমার মুখ ফ্যাকাশে। কালিদা, ১৯ নম্বর ঘরে একটা মেয়ে। আমি কথা শেষ করতে পারলাম না। কালিদা আমার দিকে তাকালো। তার চোখে কোনো বিস্ময় নেই, শুধু এক গভীর বিষাদ। সে একটা দীর্ঘ শ্বাস ফেলল। মিতা, কালিদা নিচু স্বরে বলল। ওর নাম মিতা। আমি অবাক হয়ে কালিদার দিকে তাকালাম। মিতা? কে মিতা? কালিদা তার চোখ বন্ধ করল। ৫ বছর আগে এই মেসেই থাকত। খুব হাসি খুশি মেয়ে ছিল, কিন্তু একদিন তার গলা ধরে এলো। একদিন ওকে এই ঘরের ভেতরে পাওয়া গেল, চোখ মুখ সেলাই করা, জীবন্ত অবস্থায়। কেউ ওকে ভেতরে আটকে রেখেছিল। আমার শরীর শিউরে উঠল। কে কে করেছিল এমন? কালিদা মাথা নাড়ল। কেউ জানে না। পুলিশ এসেছিল, অনেক তদন্ত হলো, কিন্তু খুনি ধরা পড়ল না। তাহলে ও এখনো এখানে আছে? আমার গলা কাঁপছিল। ওর আত্মা মুক্তি পায়নি আদিত্য। ওর আত্মা এই ঘরের মধ্যেই আটকে আছে। প্রতি রাতে ও আসে, ওর খুনিকে খুঁজে ফেরে। কালিদার চোখ দুটো ছলছল করে উঠল। ওকে কেউ সাহায্য করতে পারেনি। আমরা সবাই ব্যর্থ হয়েছি। আমার মনে এক অদ্ভুত অনুভূতি হল, ভয়, করুণা আর এক ধরনের দৃঢ় সংকল্প। মিতা, যে ৫ বছর ধরে এই অন্ধকার ঘরে বন্দী, যার চোখ মুখ সেলাই করা, সে শুধু তার খুনিকে খুঁজে ফিরছে। সেই রাত থেকে মিতা আমার কাছে আসতে শুরু করল। প্রথমে শুধু আমার ঘরের কোণে বসে থাকত। তার সেলাই করা চোখ দুটো আমার দিকে স্থির থাকত। আমি ভয়ে কাঠ হয়ে যেতাম,
কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা কেমন যেন ফিকে হয়ে আসতে লাগল। তার নীরব উপস্থিতিটা কেমন যেন অভ্যস্ত হয়ে উঠল। সে কোনো শব্দ করত না, শুধু মাঝে মাঝে একটা কাগজ আমার বিছানার পাশে রেখে যেত। একদিন সে আমার বিছানার পাশে বসল, তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, হাতে একটা কাগজ। আমি ভয়ে ভয়ে কাগজটা নিলাম। তাতে শুধু একটা শব্দ লেখা, রাহুল। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। আমার বুকটা ধড়ফড় করে উঠল। রাহুল? রাহুলদা? হাসি খুশি রাহুলদা? এটা কি করে সম্ভব? আমি বিশ্বাস করতে পারলাম না। রাহুলদা তো এত ভালো মানুষ, সে তো সবসময় আমার পাশে থাকে। আমি কাগজটা আবার তুলে নিলাম। অক্ষরগুলো যেন আমার চোখে বিঁধে গেল। রাহুল। আমার মনে এক তীব্র দ্বন্দ্ব শুরু হলো। মিতার কথা বিশ্বাস করব নাকি রাহুলদার হাসি মুখটা? কিন্তু মিতা তো মিথ্যা বলতে পারে না, সে তো নিজেই এক জীবন্ত প্রমাণ। পরদিন আমি রাহুলদার দিকে অন্য চোখে তাকাতে লাগলাম। তার হাসিটা আমার কাছে কেমন যেন কৃত্রিম মনে হতে লাগল। তার চোখ দুটোতে আমি এক অজানা শীতলতা খুঁজে পেলাম। আমি সুমনের কাছে গেলাম। সুমন, রাহুলদা সম্পর্কে কিছু জানিস? সুমন আমার দিকে তাকাল, তার চোখে সেই পুরনো ভয়। কেন রে, কি হয়েছে? কিছু না, এমনি। আমি তার কাছ থেকে কিছু বের করার চেষ্টা করলাম। রাহুলদা কি আগে থেকেই এই মেসে থাকে? হ্যাঁ, অনেক দিন ধরেই আছে। মিতা যখন ছিল তখনও রাহুলদা ছিল। সুমনের গলাটা নিচু হয়ে গেল। মিতা আর রাহুলদা খুব ভালো বন্ধু ছিল, সবাই বলতো। আমার মাথাটা ঘুরে গেল। ভালো বন্ধু? তাহলে রাহুলদা কেন মিতাকে খুন করবে? সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। মিতার দেওয়া কাগজটা আমার বালিশের নিচে রাখা ছিল। রাহুল, এই নামটা আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকেই কিছু একটা করতে হবে। আমি বিছানা থেকে উঠলাম। আমার মনে এক দৃঢ় সংকল্প। আমি ১৯ নম্বর ঘরের দিকে এগোলাম। এবার আর ভয় নয়, এক ধরনের জেদ। আমি দরজার পাল্লাটা ঠেলতেই সেটা খুলে গেল। ভেতরে মিতা বসে আছে। তার সেলাই করা চোখ দুটো আমার দিকে স্থির। মিতা, আমি ফিসফিস করে বললাম, তুমি কি রাহুলকে চেনো? মিতা নড়ল না। তার হাতে একটা নতুন কাগজ। আমি কাগজটা নিলাম। সে আমাকে মেরেছে, সে তোমাকে মারতে আসবে। আমার শরীরটা কেঁপে উঠল। সে আমাকে মারতে আসবে? রাহুলদা? ঠিক তখনই করিডোরে পায়ের শব্দ শোনা গেল। ধীর, সতর্ক পদক্ষেপ আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমার বুকটা ধড়ফড় করে উঠল। আমি দ্রুত ১৯ নম্বর ঘরের দরজাটা ভেজিয়ে দিলাম। পায়ের শব্দটা আমার ঘরের সামনে এসে থামল। তারপর দরজায় একটা মৃদু টোকা পড়ল। আদিত্য, ঘুমিয়েছিস নাকি? রাহুলদার কণ্ঠস্বর। তার হাসিটা এবার আমার কাছে এক বিভীষিকার মতো মনে হলো। আমি কোনো উত্তর দিলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আদিত্য, দরজাটা খোল না, একটা কথা ছিল। রাহুলদার গলাটা এবার একটু জোর হলো। আমি দরজার দিকে তাকালাম। আমার হাত কাঁপছিল। আমি কি দরজা খুলব নাকি না খুলে থাকব? কিন্তু মিতা তো বলেছে সে আমাকে মারতে আসবে। আদিত্য! এবার রাহুলদার গলায় একটা চাপা বিরক্তি। কি হলো রে, ঘুমিয়ে পড়লি নাকি? আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে হলো যদি আমি দরজা খুলি তাহলে আমার মৃত্যু নিশ্চিত। হঠাৎ দরজায় একটা সজোর ধাক্কা পড়ল। কাঠটা মচমচ করে উঠল। রাহুলদা দরজা ভাঙার চেষ্টা করছে। আদিত্য, তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? রাহুলদার গলাটা এবার সম্পূর্ণ বদলে গেছে। সেই হাসি খুশি ভাবটা উধাও। তার জায়গায় এক ঠান্ডা, হিংস্র স্বর। তুই অনেক কিছু জেনে ফেলেছিস। মিতার মতো তোকেও চুপ করিয়ে দিতে হবে। আমার বুকটা
ধরফর করছিল। আমি দেয়ালের দিকে সরে গেলাম। আমার চোখ ১৯ নম্বর ঘরের দিকে। মিতা, তুমি কি আমাকে সাহায্য করবে? রাহুল দা আরো জোরে দরজায় ধাক্কা মারতে লাগল। কাঠটা ভেঙে পড়ার উপক্রম। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই করিডোরে একটা শীতল বাতাস বয়ে গেল। রাহুলদার ধাক্কাটা থেমে গেল। একটা চাপা গোঙানির শব্দ। আমি চোখ খুললাম। করিডোরটা অন্ধকারে ডুবে আছে। রাহুলদা মেঝেতে পড়ে আছে। তার হাত দুটো তার গলা চেপে ধরেছে। সে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার চোখ দুটো বিস্ফারিত, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে শ্বাসরোধ করছে। আমি দেখলাম ১৯ নম্বর ঘরের দরজাটা সামান্য খোলা। তার ভেতর থেকে একটা আবছা ছায়া বেরিয়ে আসছে। মিতা। সে রাহুলদার দিকে এগিয়ে গেল। তার সেলাই করা চোখ দুটোতে এক তীব্র ঘৃণা। রাহুলদা ছটফট করছিল। তার মুখটা নীল হয়ে আসছিল। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার গলা থেকে শুধু গোঙানির শব্দ বেরোচ্ছিল। মিতা তার দিকে ঝুঁকে পড়ল। তার অদৃশ্য হাত দুটো যেন রাহুলদার গলা আরো শক্ত করে চেপে ধরল। না, মিতা, না। রাহুলদা শেষবারের মতো ফিসফিস করে বলল, কিন্তু মিতা শুনল না। তার প্রতিশোধের আগুন তার চোখে জ্বলছিল। রাহুলদার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। তার হাত দুটো শিথিল হয়ে গেল। তার চোখ দুটো খোলা রেখেই সে নিথর হয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মিতা ৫ বছর ধরে যে ন্যায় বিচার পায়নি, সে আজ নিজেই সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করল। মিতা রাহুলদার নিথর শরীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে ১৯ নম্বর ঘরের দিকে ফিরে গেল। তার ছায়াটা আবছা হয়ে ঘরের ভেতরে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ পর ধাতস্থ হলাম। আমার শরীর কাঁপছিল। আমি রাহুলদার নিথর দেহের দিকে তাকালাম। তার মুখে সেই হাসি খুশি ভাবটা আর নেই। তার জায়গায় এক স্থির, ভীতিকর শূন্যতা। আমি কালিদার কাছে গেলাম। কালিদা রাহুলদার দেহ দেখে কোনো কথা বলল না। তার চোখে শুধু এক গভীর বিষাদ আর এক ধরনের স্বস্তি। ওর আত্মা মুক্তি পেয়েছে আদিত্য, কালিদা নিচু স্বরে বলল। মিতাও মুক্তি পেয়েছে। পরদিন সকালে পুলিশ এলো। রাহুলদার দেহ নিয়ে গেল। মেষ বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সেই রাতের পর থেকে ১৯ নম্বর ঘরের দরজাটা আর খোলা থাকত না। সেখান থেকে আর কোনো আলো আসত না, কোনো পায়ের শব্দও শোনা যেত না। আমি আমার ঘরে ফিরে এলাম। আমার বিছানার পাশে একটা নতুন কাগজ রাখা। আমি কাগজটা তুলে নিলাম। তাতে মিতার হাতের লেখা, এখন যেতে পারো। আমার চোখে জল এসে গেল। মিতা, অবশেষে তুমি মুক্তি পেলে। আমি মেষবাড়ি ছেড়ে চলে এলাম। সেই পুরনো দালান, সেই কাঠের সিঁড়ির মচমচ শব্দ, ১৯ নম্বর ঘরের রহস্য আর মিতার সেলাই করা চোখ মুখ, সব কিছু আমার স্মৃতিতে গেঁথে রইল। আমি জানতাম মিতা এখন শান্তিতে আছে। তার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। আর আমি সেই রাতের সাক্ষী, যে এক নীরব প্রতিশোধের গল্প নিজের চোখে দেখেছি। সেই অমাবস্যার রাতটা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। এখানেই শেষ হলো আজকের গল্প, ১৯ নম্বর ঘর। মিতা ৫ বছর অপেক্ষা করেছিল,
শুধু একটাই চাওয়া ছিল তার, সত্যিটা বেরিয়ে আসুক। সেই ঘরের দরজাটা আজ বন্ধ, কিন্তু প্রশ্নটা থেকেই গেছে, তোমার আশেপাশে কি এমন কোনো দরজা আছে যেটা কখনো খোলা হয় না? ডগস ফ্লাইটকে এখনই সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে নতুন ভৌতিক গল্প শুধু তোমার জন্য। সবাইকে আমার প্রণাম। আজকের গল্পে যারা কণ্ঠ দিয়েছেন, আদিত্য, অভিষেক, মিতা, দিয়া, রাহুলদা, সৌম্য, সুমন, রাজ, কালিদা, প্রদীপ, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো।